2000 হয়তো বিশেষ আমি সব চাকরি মনে করলাম, একদম পুলিশের কনস্টেবল থেকে শুরু করে সব জায়গাতে, মানে কোনো অবস্থাতেই আপনার বছরে পিয়ন, ড্রাইভার, দারোয়ান থেকে শুরু করে সরকারি সেক্টরে বছরে 50,000-এর বেশি হয় না। এখন ওরা যে দাবি করছে কোটা, তো সেখানে যদি আপনি কোটা নিয়ে হেরফের ধরেন মাত্র 1000-2 আর বাকি তো ইন জেনারেলি চলে আসে। তো 2000 লোকের চাকরি নিয়ে সাধারণ মানুষের মাথা ব্যথা থাকার কথা না। আমাদের সমাজের এলিট সমাজ যারা আছেন, ধনী সমাজ আছেন, তারা তো তাদের ছেলে মেয়ে কেন সরকারি চাকরিতে দেয়ই না। তারা বিদেশে পড়ায়, বিদেশে থাকে, আসে, ব্যবসা করে, বাণিজ্য করে। এখন আমাদের দেশে মধ্যবিত্ত ঘরের ছেলেরাও সরকারি চাকরিতে যায় না। যেখানে একটা মধ্যবিত্ত পরিবার তার জন্মের পর থেকে সে একটা মার্সিডিজ গাড়ি চালাচ্ছে ঢাকা শহরে, আর একটা ম্যাজিস্ট্রেট হয়ে চাকরি করে সে 30-35 হাজার টাকা বেতনে চাকরি করছে, এটা যাই না সেখানে। তো তার জন্য এখানে এই যে আন্দোলনে দেখুন ধনিক শ্রেণী থেকে শুরু করে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত শ্রেণী থেকে শুরু করে একেবারে প্রান্তিক জনগোষ্ঠী যার ছেলে মেয়েরা কেউ কখনো স্কুলে পড়ে না, তারাও রাস্তায় নেমে আসে। তারা কোটা কি বুঝে বলেন, একটা রিক্সাওয়ালা তার কোটা কি দরকার আছে? এই সমস্ত মানুষ যে নেমে এসেছে, মূল কারণটা হলো ধীরে ধীরে একটার সঙ্গে আরেকটা লেগেছে। প্রথমটা হলো দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের প্রতি তাদের একটা ক্ষোভ ছিল, বিক্ষোভ ছিল। আওয়ামী লীগের কথা তারা খোঁটা দিয়ে কথা বলতো, মানুষকে ছোট করে কথা বলতো। তারপর শেষে তাদের বিরুদ্ধে প্রচুর বদনাম ছড়িয়ে পড়েছিল, এই খুন করে, রাহাজানি করে। তারপর শেষে ছাত্রলীগ ধর্ষণ করে, ছাত্রলীগ রামদা দিয়ে মারে, এরপর এরা পায়ের উপর গুলি করে গুম করে ফেলে। এরকম যা করেছে এগুলোকে বহুল অংশে মানুষের মধ্যে একটা বিরাট বিস্ফোরণ তৈরি করেছিল। এই বিস্ফোরণটা যখন দেখলো সরকার এই কোটা বিরোধী আন্দোলনে খুব রুড হাতে তাদেরকে দমন করছে এবং ফিনকি দিয়ে রক্ত পড়ছে, মাংস ছড়িয়ে পড়েছে, আবু সাইদের মৃত্যুর কারণে সারা বাংলাদেশে মানে মানুষ যেভাবে কেঁদেছে, এইরকম ঘটনা বাংলাদেশে 2025-30 বছর একটা সিঙ্গেল ঘটনা ঘটেনি। তো সব মিলিয়ে এটা একটা স্বতঃস্ফূর্ত জিনিস হয়েছে। এটাকে বলা হয় বাই অ্যাকশন। কাজের এমন একটা কাজ করেছে, কাজের বিনিময়ে ঘটনা ঘটেছে। একটা নেচার, প্রকৃতির মাধ্যমে ঘটনা ঘটেছে। কিন্তু এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে কোথা থেকে কিছু লোক চলে আসলো, কেউ বলো আমি মাস্টার মাইন্ড, কেউ বলো মাস্টার মাইন্ড, কেউ বলে আমি টাকা দিয়েছি, কেউ বলে আমি ওটা দিয়েছি, কেউ বলে আমি এই কাজ করেছি, কেউ বলে আমরা যদি থানা না পোড়াতাম তাহলে এই ঘটনা ঘটতো, কেউ বলে আমরা যদি পুলিশ না মারতাম তো এই ঘটনাগুলো ঘটতো। এইগুলো করে এই যে একটা পুত পবিত্র, স্বতঃস্ফূর্ত এবং যেটি বলা একটি কল্যাণময় বিপ্লব, গণ অভ্যুত্থান আপনি যাই বলেন না কেন, সেটাকে রীতিমতো পলিউটেড, কন্টামিনেটেড করে দিয়েছে কিছু ধড়িবাজ লোকজন। ফলে এই যে সরকারের সঙ্গে, সরকারের আশেপাশে, সামনে পেছনে এরকম ধড়িবাজ লোকজন, তাদের কুকর্মের কারণে, আচার আচরণের কারণে মানুষ এই যে জুলাই আগস্ট বিপ্লব সম্পর্কে আজ থেকে 1টি বছর আগে তাদের যে সম্মান ছিল, তাদের যে নীতি নৈতিকতা ছিল, তাদের যে ফিলিং ছিল, এটা 1 বছর পরে সেটা নেই। না থাকার কারণে এই যেটা ঘোষণাপত্র তারা বললেন, এটা তো আমার কাছে মনে হয় না উনি সাংবাদিকতা করেন প্রতি সপ্তাহে, আপনি সপ্তাহে লেখেন না মাসে লেখেন? প্রায় প্রতিদিনই লেখে। ফলে তাকে লিখতে হয়। তো লেখার জন্য আসলে তিনি লিখেছেন, তার যদি লিখতে না হয়তো তিনি হয়তো এটা পড়তেন না। কিন্তু জনাব গোলাম মাওলা রনি, ইতিহাস কিন্তু তার স্বতন্ত্র পরিচয় বহন করে, ইতিহাসে সংযোজন কিংবা বিয়োজনের কোনো জায়গা নেই। সেই জায়গা থেকে 24-এর গণ অভ্যুত্থানের সঠিক ইতিহাস ঘোষণাপত্রে উত্থাপিত হয়েছে কি? আমি প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি, বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব গোলাম মাওলা রনি, যে আলোচনায় আমরা ছিলাম, ইতিহাসে কোনো সংযোজন বিয়োজন চলে না, ইতিহাস তার স্বতন্ত্র পরিচয় বহন করে। ঘোষণাপত্রে আমরা সঠিক ইতিহাস তুলে ধরতে পারলাম কি পরবর্তী প্রজন্মের জন্য? একটা ইতিহাস শেপ নেওয়ার জন্য 3টা সময় দরকার। 25 বছর সময় দরকার প্রাথমিক স্তর, দ্বিতীয় স্তর হলো 50 বছর, ইবনে খালদুনের কথা, আর চূড়ান্ত স্তর যেটা সেটেলড হয় 100 বছর পরে। ফলে দেখুন আমাদের যে মুক্তিযুদ্ধের ইতিহাস, তার প্রথম যে পর্বটি মোটামুটি একটা সেটেল ডাউন আসছে আফটার 25 ইয়ার্স, দেন আফটার 50 ইয়ার্স এবং 100 ইয়ার্স এটা একদম ফাইনাল হয়ে যাবে। এখন এই যে 24-এর যে গণ অভ্যুত্থান, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এটাকে যদি আপনাকে ইতিহাসের অংশ করতে হয়, অ্যাটলিস্ট একটা প্রিলিমিনারি শেপ পেতে হলে আমাদেরকে 25 বছর অপেক্ষা করতে হবে। এবং এই 25 বছর জুলাইয়ের যারা সূর্য সন্তান, সফলতম মানুষ, তাদেরকে এই সমাজে তাদের অস্তিত্ব থাকতে হবে এবং তাদের এই 25 বছর সফল হতে হবে, রাষ্ট্র ক্ষমতার সাথে সম্পৃক্ত থাকতে হবে। এবং জুলাই যেটা ভালো কাজ হয়েছিল, এই ভালো কাজটি, ভালো কাজের মাধ্যমে তাদেরকে এই সমাজে প্ল্যান্টেশন করে, বপন করে সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই বিপ্লবের আগুন ছড়িয়ে দিতে হবে, আদর্শ ছড়িয়ে দিতে হবে। এবং এটা যে আওয়ামী লীগ জমানার চেয়ে ভালো ছিল, শেখ হাসিনার চেয়ে ভালো ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ড, চিন্তা চেতনা, কিংবা এখন এই জুলাইয়ের যারা আছেন তারা ভার্সেস আমাদের যে মুক্তিযোদ্ধা যারা ছিলেন, মহান বীর মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ, বীরুত্তম, তাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের সঙ্গে তুলনীয় এই বিষয়গুলো তাদেরকে এই সমাজে প্রতিষ্ঠা করতে হবে। আদারওয়াইজ আপনি দেখবেন এই বছর অর্থাৎ গত বছর যা হয়েছে, সেই জুলাই আগস্ট বিপ্লব, অর্থাৎ যদি ধরেন আপনি আগস্ট মাসের 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ 2024 সাল, সেই সময়টাতে মানুষের যে চিন্তা ভাবনা, আবেগ, ইমেজ যা কিছু ছিল, এটার 5%ও নেই, 95% কর্পূরের মতো উড়ে গেছে। এবছর 8 তারিখ গেল, ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা আরোহণের দিন। এদিন বিনা বাজলো না, এই দিন কোনো শব্দ হলো না, কোনো আনন্দ নেই, চারিদিকে শুধু অভিমান, আকাশ ভয় বৃষ্টি।
রাস্তাঘাট কর্দমাক্ত, মানুষের মনে শান্তি নেই। অথচ ঠিক এই একটা বছর আগে উই আর দ্য হ্যাপিয়েস্ট ম্যান অ্যান্ড উই আর দ্য হ্যাপিয়েস্ট নেশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবী অবাক বিষয়ে আমাদের দিকে তাকিয়েছিল যে বাংলাদেশের দামাল ছেলেরা একটা বিপ্লব করেছে, এখানে একটা বিপ্লব হয়েছে, এখানে একটা স্বৈর শাসনের পতন হয়েছে। তারা এই গত একটা বছর ধরে আমাদের দিকে তাকিয়েছিল, যেখানে বঞ্চিত মানুষ, শোষিত মানুষ, তারা অবাক বিস্ময়ে আমাদের দিকে তাকাতো এবং ভাবতো আমরা কি করে ওদের মতো হব। কিন্তু আপনার এক বছর যখন আমাদের সকল কিছু 95% কর্পোরের মতো রয়ে গেছে, বাকি 5% যেটা আছে সেটা নিয়ে বিএনপি একদিকে টানছে, জামাত একদিকে টানছে, এনসিপি একদিকে টানছে, কেউ রাগ করে চলে গেছে আপনার কক্সবাজারে, কেউ যমুনাতে বসে আছে এবং জিদ করে বসে আছে আমি যমুনা থেকে বের হবই না, দেখে আমাকে কে বের করে। তো এই যে একটা অবস্থা, সেই অবস্থা যদি আগামী এক বছর অর্থাৎ থাকে এইভাবে, তাহলে দেখবেন যে 1%ও থাকবে না। কাজে এটাকে নিয়ে আমাদেরকে এই বিপ্লবের যে আদর্শ, বিপ্লবের যে থিম এবং বিপ্লবের যে অন্তর্নিহিত তাৎপর্য, এগুলোকে ব্র্যান্ডিং করা, মার্কেটিং করা, বাস্তবায়ন করা, রাজনীতির যাকে বলা হয় খোলস থেকে বের করে এদেরকে বাস্তবতায় রূপ দেওয়া রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে, তাহলেই হয়তো এটা একটা ইতিহাস তৈরি করবে। আদারওয়াইজ পৃথিবীতে বহু ঘটনা ঘটে, তারা ইতিহাসে হারিয়ে যায়, সময়ের বিবর্তনে তাদের কথা মনেও থাকে না। কত মানুষ আসে, কত মানুষ যায়। আমরা এই 18 কোটি মানুষের মধ্যে কজন মানুষকে চিনি? কিংবা আজ থেকে যদি বলা হয় 50 বছর আগে এই ঢাকা শহরে যারা ছিলেন কর্তৃত্ববাদী লোকজন, যারা এই দেশ চালাতেন, আমরা কি তাদেরকে চিনি? 100 বছর আগে শহর যারা চালাতেন, এই শহরের যারা প্রধান ব্যক্তি ছিলেন, ঢাকার নবাব আব্দুল গনিকে কে একজন চিনেন বলেন? খাজা সলিমুল্লাহকে কয়জন এখন মনে করেন? তো আমরা তাদেরকে আহসানুল্লাহকে আমরা কয়জন মনে করছি না। অথচ তারা সর্বভারতীয় ইতিহাসে কিংবদন্তি ছিলেন। এর কারণ হলো তাদের যে ইতিহাসটা, সেই ইতিহাসের ধারাবাহিকতা তারা রক্ষা করতে পারেনি। আবার এখন ধরেন আওয়ামী লীগের কথা বলা হচ্ছে, বিএনপির কথা বলা হচ্ছে, তাদের অবস্থা একই হবে তারা যদি তাদের এই ধারাবাহিকতাটা রক্ষা করতে না পারে। কাজে ইতিহাস যদি সৃষ্টি করতে হয় এনসিপিকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তাহলে তাদেরকে প্রতিযোগিতা করতে হবে, বিএনপির সঙ্গে প্রতিযোগিতা করতে হবে, জামাতের সঙ্গে করতে হবে, আওয়ামী লীগের সঙ্গে করতে হবে। প্রচলিত যে রাজনৈতিক চিন্তা চেতনা, ধ্যান ধারণা রয়েছে, সেইগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে নতুন একটা আইডিওলজি প্রতিষ্ঠা করতে হবে, যেভাবে ভ্লাদিমির লেনিন করেছিলেন, স্ট্যালিন করেছিলেন, ট্রটস্কি করেছিলেন। এবং রাশিয়া ফেডারেশন, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, কিন্তু আদর্শ এখনো মরেনি, কার্ল মার্কস এখনো মরেনি। তো এই যে জুলাই আগস্টের যে বিপ্লব, এটার যে পেপার থাকতে হবে, ডকুমেন্ট থাকতে হবে, এবং এটার জন্য আরো অনেক কিছু করতে হবে যেটা এখন পর্যন্ত শুরু করা হয়নি। শুরু করার আগেই এখানে এমন কিছু ঘটে গেছে, ফলে কি হচ্ছে, এটার অস্তিত্ব নিয়েই আগামীতে আমাদের অনেক কিছু নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। গতকাল 1 বছর পূর্ণ হলো অন্তর্বর্তী সরকারের। অন্তর্বর্তী সরকার কি শুধুই আমাদের হতাশা আমাদের মুখোমুখি করেছে? যেমনটি আপনি বলছিলেন যে 1 বছর আগের যে বাস্তবতা, 1 বছর পরের বাস্তবতা আকাশ পাতাল পার্থক্য। সরকারের অর্জন কি দেখেন, সফলতা কি দেখেন? সরকারের আসলে কোনো অর্জন দরকার নেই। মূল ব্যাপারটা হলো যে সরকারটা যে সময়টাতে এসেছে, এই সময়টাতে এসে ভালো কোনো সলিউশন ছিল না। অর্থাৎ আপনি যদি ইফ ইউ ডু নট বি আনগ্রেটফুল, আপনি যদি অকৃতজ্ঞ না হন, তাহলে একবার একটু হৃদয়ে হাত দিয়ে দেখেন যে 2024 সনের আগস্ট মাসের 8 তারিখে আমাদের কাছে আসলে ডক্টর ইউনূসের চাইতে বিকল্প কোনো ব্যক্তির নাম ছিল না, আমরা কল্পনাই করতে পারিনি। কিংবা ওনার সঙ্গে সঙ্গে যারা আসছেন তাদের বেশিরভাগ লোকই আমাদের পরিচিত। কাজেই আমরা তাদেরকে মেনে নিয়েছিলাম, তাদেরকে চেয়েছিলাম, এবং তারা এসেছেন, এটা এক পার্ট। এবং সেদিন যদি তারা না আসতেন, ধরেন ওনার বয়স এখন 85 বছর 86 বছর, উনি যদি বলতেন যে আমি বয়স্ক মানুষ, আমি এখন এই বয়সে চোখে ঝামেলার মধ্যে যাওয়াতে পারবো না, তাহলে এই বিপ্লবের যে ঐক্য, এটা নষ্ট হতো। মার্শাল্লাহ হয়তো চলে আসতো, জরুরি আইন হতো, ছাত্ররা ঘরে ফিরতো না, নানা রকম ঝুঁকি ঝামেলা। সো অ্যাজ এ নেশন উই শুড বি গ্রেটফুল টু ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যান্ড দ্য গভর্নমেন্ট ফর দ্যাট টাইম। দ্বিতীয়ত যে সময়টা দরকার, সেই সময়টা যদি আপনি রিয়েলিটি চিন্তা করেন, রিয়েলিটি হলো যে ওনাদের যে বিষয়গুলোতে অপূর্ণতা রয়েছে, রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে বৈঠক করেছে, কিন্তু তারা মনের কথা তাদেরকে বলেনি। তারা যদি বলতো যে স্যার আপনার যে অভিজ্ঞতা রয়েছে, এটা দিয়ে আসলে দেশ চলবে না, অমুক লোক বাদ আছে, আপনার আসলে 10-12 জন লোক বাদ দিয়ে অভিজ্ঞতা সম্পন্ন অমুক লোককে নেন, আমাদের একটা সামর্থ্য থাকবে, 2 বছর আপনাকে সময় দেবো। তো এইভাবে যদি আসলে সকল পক্ষ খোলা মনে, সাদা মনে ওনার প্রতি সহযোগিতার হাত বাড়াতেন, এবং এটা সুযোগ ছিল 2024 সনের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত, অর্থাৎ নভেম্বর মাসের মধ্যে যদি রাজনৈতিক দলগুলো খোলা মন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 2 বছর বা 3 বছর সময় দিত, এবং তাকে সহযোগিতার হাত বাড়াতে, এবং কোনো রকম ছলচাতুরি এবং নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কামড়াকামড়ি না করতো। বাস্তবতা কি দেখেন, সচিবালয়ে আমরা কি করেছি? বিএনপি চেয়েছে আমার লোকজন বেশি নিয়োগ লাগ, জামাত চেয়েছে আমাদের লোক বেশি নিয়োগ লাগ, এনসিপির ছেলেরা চেষ্টা করেছে 2-4টা নিয়োগ বদলি করে আমাদের যদি টাকা